গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নর্থ প্যাসিফিক সাগরের মাঝখানে একটা রিসার্চ জাহাজকে। এই মিশনের দায়িত্বে আছেন সোফিয়া নামের একজন সাহসী নারী গবেষক। তারা মূলত সমুদ্রে পরিবেশ নিয়ে গবেষণা করতে এসেছে, কিন্তু তাদের আসল টার্গেট হলো একটা বিশেষ হাঙর, যার নাম দেওয়া হয়েছে লিলিথ। এই হাঙরটার গায়ে তারা আগেই একটা ট্র্যাকার বা চিপ লাগিয়ে রেখেছিল, যাতে এর গতিবিধি নজরে রাখা যায়। সোফিয়ার 4 জন টিম মেম্বার ডাইভিং স্যুট পরে সমুদ্রের গভীরে নেমে যায় স্যাম্পল নেওয়ার জন্য, কিন্তু নিচে নামার পর তারা যা দেখে তাতে তাদের চোখ কপালে উঠে যায়। কারণ কিছুদিন আগেও এই হাঙরটা ছিল মাত্র 2 মিটারের মতো লম্বা, কিন্তু এখন সেটা অবিশ্বাস্যভাবে বেড়ে 7 মিটার হয়ে গেছে। পানির নিচে এত বিশাল একটা দানব দেখে ডাইভাররা ভয়ে নড়াচড়া পর্যন্ত বন্ধ করে দেয়, কিন্তু তাদের মধ্যে একজন একটু বেশি সাহস দেখাতে গিয়ে হাঙরটার গায়ে আরেকটা ট্র্যাকার লাগানোর চেষ্টা করে। ট্র্যাকারটা ঠিকঠাকভাবে হাঙরের গায়ে লাগে ঠিকই, কিন্তু এরপরেই শুরু হয় আসল তাণ্ডব। ব্যথা পেয়ে হাঙরটা খেপে গিয়ে 4 জন ডাইভারের ওপর পাগলা কুত্তার মতো আক্রমণ শুরু করে দেয়। জাহাজের মনিটরে এসব দেখে সোফিয়া আর স্থির থাকতে পারে না। সে তার বন্ধুদের বাঁচানোর জন্য অস্ত্র হাতে নিয়ে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু হায়, পানিতে নামার পর সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। চারদিকে শুধু রক্ত আর তার বন্ধুদের ছিন্ন ভিন্ন শরীরের টুকরো ভাসছে। সোফিয়া বুঝতে পারে যে তার টিমের সবাই মারা গেছে। সে ভয়ে চারপাশ তাকাতে থাকে। ঠিক তখনই মাছ ধরার জালের সাথে পেঁচানো অবস্থায় সেই বিশাল হাঙরটা তার দিকে তেড়ে আসে এবং সোফিয়াকে কামড়ে ধরে সোজা সমুদ্রের গভীর অন্ধকারের দিকে টানতে টানতে নিয়ে যায়। পানির চাপ এত দ্রুত বাড়তে থাকে যে সোফিয়ার কানের পর্দা ফেটে রক্ত বের হতে শুরু করে। সেই তীব্র ব্যথায় সোফিয়ার হুঁশ ফিরে আসে। সে কোনো মতে নিজের পায়ের সাথে আটকে থাকা জালটা কেটে ফেলে এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে। এরপর গল্পের দৃশ্যপট চলে আসে 3 বছর পরে। সেই ভয়ঙ্কর ঘটনার পর অনেক কিছুই বদলে গেছে। আমরা এখন দেখতে পাই প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার আর তার পাশ দিয়ে বয়ে যাওয়া সেন নদীকে। নদীর পাড়ে 2টো ছেলে চুম্বক দিয়ে গুপ্তধন খোঁজার খেলা খেলছিল। প্রথমে তাদের চুম্বকে একটা সাইকেল উঠে আসে, কিন্তু দ্বিতীয়বার তারা যা তোলে সেটা দেখে তাদের পিলে চমকে যায়। সেটা ছিল একটা পুরনো কাননের গোলা বা বোমা। পুলিশ খবর পেয়ে সাথে সাথে চলে আসে। তদন্ত করে জানা যায় এই বোমাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। শুধু ওই একটা না, পুলিশ আশেপাশ থেকে আরও 154টা তাজা বোমা উদ্ধার করে, কিন্তু তারা জানত না যে নদীর তলদেশে এর চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ততদিনে সোফিয়া তার আগের বিপজ্জনক কাজ ছেড়ে দিয়েছে। সে এখন একটা অ্যাকোয়ারিয়ামে গাইড হিসেবে কাজ করে আর বাচ্চাদের মাছ সম্পর্কে বোঝায়। 3 বছর আগের সেই দুর্ঘটনা তার মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে সে আর সাগরের নামও নিতে চায় না। সে ভেবেছিল তার অতীত হয়তো আর তাকে তাড়া করবে না, কিন্তু একদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় মিকা নামের একটা মেয়ে তাকে ডেকে দাঁড় করায়। মিকা হলো SOS বা সেভ আওয়ার সিজ নামের একটা পরিবেশবাদী সংগঠনের সদস্য, যারা সাগরের প্রাণীদের বাঁচাতে কাজ করে। মিকা সোফিয়াকে অদ্ভুত এক খবর দেয়। তারা নাকি সেই 3 বছর আগের লিলিথ নামের হাঙরটার ট্র্যাকারের সিগন্যাল পেয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো হাঙরটা এখন সমুদ্রে নেই। সেটা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সোজা ঢুকে পড়েছে প্যারিসের সেন নদীতে। মিকা চায় সোফিয়া যেন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাঙরটাকে মেরে না ফেলে, বরং সেটাকে আবার সমুদ্রে ফেরত পাঠাতে সাহায্য করে। সোফিয়া তো এসব শুনে আকাশ থেকে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে একটা নোনা পানির হাঙর মিষ্টি পানির নদীতে বেঁচে থাকতে পারে। আর সেটাকে গাইড করে দূরে পাঠানো তো দূরের কথা, সে মিকার কথা পাত্তাই দেয় না। কিন্তু বাড়ি ফিরে সোফিয়ার মনে খটকা লাগে। সে তার পুরনো ল্যাপটপটা বের করে এবং ধুলোবালি ঝেড়ে অন করে। যখন সে ট্র্যাকারের সফটওয়্যারটা চালু করে তখন তার চোখ কপালে উঠে যায়। মিকা যা বলেছিল তাই সত্যি। সেই দানবীয় হাঙরটা সত্যি সত্যি প্যারিসের সেন নদীতে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা ক্রমশ শহরের মাঝখানের দিকে এগিয়ে আসছে। সোফিয়া বুঝতে পারে বড় বিপদ আসছে। যদি এখনই এই হাঙরটাকে থামানো না যায়, তবে প্যারিসের মানুষ যারা নদীতে গোসল করে বা সাঁতার কাটে তারা সবাই মৃত্যুর মুখে পড়বে। নিজের চোখে সবটা যাচাই করার জন্য সোফিয়া ট্র্যাকার ফলো করে নদীর একটা নির্জন জায়গায় চলে যায়। তার মাথায় কিছুতেই ঢুকছে না যে একটা সামুদ্রিক হাঙর কিভাবে নদীর পানিতে বেঁচে আছে। সে ভাবে হয়তো ট্র্যাকারটা হাঙরের গা থেকে খুলে ভেসে ভেসে এখানে চলে এসছে। খুঁজতে খুঁজতে সে নদীর পাড়ে একটা ভাঙাচোরা জায়গায় পৌঁছায়, যেখানে গৃহহীন বা হোমলেস মানুষরা থাকে। কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। শুধু একটা কুকুর নদীর দিকে তাকিয়ে পাগলের মতো ঘেউ ঘেউ করছিল। সোফিয়া বুঝতে পারে কুকুরটার মালিক হয়তো পানিতে পড়ে গেছে বা কিছু একটা হয়েছে। সে ভালো করে লক্ষ্য করে দেখে যে ট্র্যাকারটা স্রোতের বিপরীতে নড়াচড়া করছে। মানে এটা কোনো ভাসমান বস্তু না, এর ভেতরে প্রাণ আছে। তার মানে হাঙরটা সত্যিই এখানে আছে। পরের দিন সোফিয়া আবার নদীর পাড়ে যায় এবং নিশ্চিত হয় যে হাঙরটা ওখানেই ঘোরাঘুরি করছে। ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। রিভার পুলিশ বা নদী পুলিশ একটা লাশ উদ্ধার করেছে। এই পুলিশদের কাজ হলো সেন নদীর দেখাশোনা করা। সোফিয়া মর্গে গিয়ে লাশটা দেখে শিউরে ওঠে। এটা সেই হোমলেস লোকটার লাশ যার কুকুর আগের দিন চিৎকার করছিল। কিন্তু লাশের অবস্থা ভয়াবহ। তার শরীরের নিচের অংশ কোমরের নিচ থেকে পুরোটাই নেই, যেন কেউ খুবলে খেয়ে ফেলেছে। পুলিশ প্রথমে ভাবছিল এটা হয়তো কোনো বড় মাছ বা কুমিরের কাজ, তাই তারা এক্সপার্ট হিসেবে সোফিয়া আর মিকাকে ডেকেছে। সোফিয়া লাশের কামড়ের দাগ দেখে নিশ্চিত হয় এটা সেই 7 ফুটের দানবীয় লিলিথ হাঙরের কাজ। সোফিয়া পুলিশ চিফকে সব খুলে বলে এবং সোজা জানিয়ে দেয় যে এখনই নদীর গেট বা স্লুইস
গেট বন্ধ করে হাঙরটাকে মেরে ফেলতে হবে। কিন্তু পুলিশ চিফ সোফিয়ার এই নদীতে হাঙর থিওরি বিশ্বাসই করতে চায় না। তারা মনে করে এটা হয়তো বড় কোনো ক্যাটফিশ বা অন্য কিছু। তাই তারা সিদ্ধান্ত নেয় যে কয়েকজন অফিসারকে পানির নিচে পাঠাবে চেক করার জন্য। বাধ্য হয়ে সোফিয়া তাদের সাথে পুলিশ বোটে ওঠে, কিন্তু বোট ছাড়ার ঠিক আগ মুহূর্তে মিকা অদ্ভুত আচরণ করে এবং সেখান থেকে চলে যায়। বোট এগিয়ে চলে সেন নদীর বুক চিরে। সেন নদীর দুই পাশটা খুবই সুন্দর। প্যারিসের প্রায় 70% দর্শনীয় স্থান এই নদী থেকেই দেখা যায়, কিন্তু এখন কারো মনেই সেই সৌন্দর্য দেখার মতো অবস্থা নেই। সবাই টেনশনে আছে, আসলেই কি নিচে কিছু আছে? ট্র্যাকারের সিগন্যাল দেখে তারা একটা নির্দিষ্ট জায়গায় বোট থামায়। 3 জন পুলিশ অফিসার ডাইভিং গিয়ার পরে পানিতে ঝাঁপ দেয়। প্রথমে পুলিশরা কিছুই দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ পর তারা পানির নিচে একটা বিশাল ভারী কিছুর উপস্থিতি টের পায়। ওদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে মিকা বাইনোকুলার দিয়ে সব দেখছিল। সে আসলে চায় না পুলিশ হাঙরটাকে মেরে ফেলুক, তাই সে লুকিয়ে তার হ্যাকার বন্ধুকে ফোন করে এবং হাঙরের ট্র্যাকার বা সিগন্যালটা হ্যাক করে বন্ধ করে দিতে বলে, যাতে পুলিশ হাঙরটাকে খুঁজে না পায়। হঠাৎ করেই সোফিয়ার মনিটর থেকে হাঙরের সিগন্যাল গায়েব হয়ে যায়। সোফিয়া বিপদ বুঝতে পেরে পুলিশদের চিৎকার করে উপরে উঠে আসতে বলে। ভাগ্যক্রমে পুলিশরা অক্ষত অবস্থায় উপরে উঠে আসে। তারা নিজের চোখে হাঙর দেখেনি ঠিকই, কিন্তু তাদের বোটের সোনার মেশিনে একটা বিশাল আকৃতির ছায়া ধরা পড়েছে, যা নিশ্চিত করে যে নিচে দানবীয় কিছু একটা আছে। সোফিয়া অবাক হয়ে যায় যে সিগন্যাল হঠাৎ কেন বন্ধ হলো। পাড়ে ফিরে সে মিকাকে দেখতে পায় এবং বুঝতে পারে এসব মিকার কারসাজি। সোফিয়া মিকার অফিসে গিয়ে তাকে চেপে ধরে। মিকা স্বীকার করে যে সেই সিগন্যাল বন্ধ করেছে কারণ সে চায় না মানুষ ওই নিরীহ প্রাণীটাকে মেরে ফেলুক। সে বলে, আমি সবাইকে নিয়ে আন্দোলন করব, তবুও হাঙরটাকে মারতে দেব না। সোফিয়া মিকার পাগলামি দেখে মেজাজ হারিয়ে ফেলে। এদিকে পুলিশ অফিসাররা তাদের বসকে রিপোর্ট করে যে নদীতে সত্যিই বিশাল কিছু একটা আছে এবং সোফিয়ার কথাই ঠিক, এখনই ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু পুলিশ চিফের মাথায় হাত, কারণ আর মাত্র কয়েকদিন পরেই এই নদীতে অলিম্পিকের ট্রায়াথলন ইভেন্ট শুরু হবে, যেখানে সাঁতার একটা বড় অংশ। সারা বিশ্ব থেকে সাংবাদিক আর অ্যাথলিটরা প্যারিসে ভিড় জমাচ্ছে। এখন যদি নদী বন্ধ করে দেওয়া হয় তবে আন্তর্জাতিকভাবে ফ্রান্সের মানসম্মান ধুলোয় মিশে যাবে। তাই পুলিশ চিফ নিজে সিদ্ধান্ত না নিয়ে সোফিয়াকে সাথে নিয়ে মেয়রের কাছে যায়। কিন্তু মেয়র তো আরেক কাঠি সরেশ। সে এসব হাঙরের গল্প শুনতেই চায় না। তার কথা হলো, এই অলিম্পিকের জন্য সরকার 170 কোটি ইউরো বা প্রায় 17,000 কোটি টাকা খরচ করেছে। এটা প্যারিসের প্রেস্টিজ বা সম্মানের ব্যাপার। সে সোফিয়াকে ধমক দিয়ে বলে, তোমাদের মতো সামান্য কারণে আমি এত বড় ইভেন্ট বাতিল করতে পারবো না। যদি কিছু হয় সেটা তোমাদের ব্যর্থতা, আমার না। সোফিয়া মেয়রকে ওয়ার্নিং দেয় যে আপনি যদি এখনই এটা না থামান তবে অলিম্পিকের দিন এই নদী রক্তে লাল হয়ে যাবে। এটা খেলা হবে না, এটা হবে গণহত্যা। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ মেয়র কাদের কথায় পাত্তাই দেয় না। হতাশ হয়ে সোফিয়া আর পুলিশরা মেয়রের অফিস থেকে বেরিয়ে আসে। যেহেতু সরকার সাহায্য করবে না, তাই তারা নিজেরাই ঠিক করে যে গোপনে হাঙরটাকে খুঁজে বের করে মেরে ফেলবে। ঠিক যখন তারা অপারেশনের প্ল্যান করছিল, তখন মিকার সেই হ্যাকার বন্ধু দৌড়ে আসে। সে জানায় যে সে আবার ট্র্যাকারটা অন করেছে এবং এবার হাঙরটা নদীর মূল চ্যানেল ছেড়ে প্যারিসের মাটির নিচে থাকা সুড়ঙ্গ বা নর্দমার লাইনে ঢুকে পড়েছে। আরও ভয়ের খবর হলো, মিকা তার ফেসবুকে পোস্ট দিয়ে শত শত ফলোয়ার জোগাড় করেছে এবং তাদের নিয়ে ওই সুড়ঙ্গে গেছে হাঙরটাকে গাইড করে সমুদ্রে ফেরত পাঠানোর জন্য। রাত তখন গভীর। মিকা তার দলবল নিয়ে প্যারিসের মাটির নিচে সেই সুড়ঙ্গে ঢুকে পড়েছে। জায়গাটা আসলে একটা আন্ডারগ্রাউন্ড পানির রিজার্ভার। এখানে একটা কথা বলে রাখি, প্যারিসের মাটির নিচে আসলে একটা বিশাল জগৎ আছে। অনেক বছর আগে শহর বানানোর জন্য এখান থেকে পাথর তোলা হতো, তাই মাটির নিচে হাজার হাজার সুড়ঙ্গ তৈরি হয়েছে। পরে জায়গা কম পড়ায় এখানে মানুষের হাড়গোড় রাখা হতো, তাই একে এম্পায়ার অফ ডেথ বা মৃত্যুর সাম্রাজ্যও বলা হয়। আর সেন নদীর পানি এই সুড়ঙ্গগুলোতে ঢুকে একটা বিশাল আন্ডারগ্রাউন্ড লেক তৈরি করেছে। মিকা যেখানে আছে সেটা একটা গোলক ধাঁধার মতো গভীর গর্ত। এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই, আর সেটা খুব সরু। যদি একবার এখানে হাঙর হামলা করে তবে পালানোর কোনো পথ নেই। সোফিয়া আর পুলিশ দল দ্রুত সেখানে পৌঁছায় মিকাকে থামানোর জন্য। তারা সুড়ঙ্গের ভেতর দিয়ে দৌড়ে সেই রিজার্ভারে গিয়ে দেখে মিকা পানিতে নেমে পড়েছে এবং তার হাতে একটা সাউন্ড মেশিন, যেটা দিয়ে সে হাঙরকে ডাকার চেষ্টা করছে। সোফিয়া চিৎকার করে মিকাকে উঠে আসতে বলে। ঠিক তখনই পানির নিচ থেকে একটা হাঙরের পিঠ বা ফিন ভেসে ওঠে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সেখানে একটা না, দুইটা ফিন দেখা যায়, একটা বড় আর একটা ছোট। সোফিয়া বুঝতে পারে যে এই হাঙরটা একা আসেনি, সে বাচ্চা দিয়েছে। তার মানে এই লিলিথ হাঙরটা এখন মা হয়েছে আর নিজের বাচ্চার জন্য সে যে কোনো কিছু করতে পারে। মিকার বিপদ এখন দ্বিগুণ বেড়ে গেছে, কিন্তু মিকা যেন ঘোরগ্রস্ত হয়ে আছে। সে সোফিয়ার কথা না শুনে উল্টো হাত বাড়িয়ে দেয় এবং ছোট হাঙরটার মাথায় হাত বুলিয়ে আদর করতে থাকে। ঠিক সেই মুহূর্তে এক পুলিশ অফিসার আর দাঁড়িয়ে থাকতে না পেরে মিকাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। মিকা তখন জেদ ধরে বসে আছে, সে কিছুতেই পানি থেকে উঠবে না। সে বিশ্বাস করে এই হাঙরগুলো শান্ত, কিন্তু তার এই ভুল ধারণা ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগলো না। হঠাৎ করেই পানির নিচ থেকে এক ভয়ানক আক্রমণ শুরু হলো। যেহেতু জায়গাটা খুব সরু আর পিচ্ছিল ছিল, তাই হুড়োহুড়ি করতে গিয়ে ওপর থেকে আরো অনেক মানুষ নিচে পানিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে জায়গাটা একটা কষাই
কসাইখানায় পরিণত হলো। চারদিকের পানি রক্তে লাল হয়ে গেল। পুলিশরা উপায় না দেখে ওপর থেকে গুলি করা শুরু করলো, কিন্তু পানির নিচে ওই দানবীয় হাঙরের গায়ে গুলি লেগে কিছুই হলো না। সবাই যান বাঁচাতে একমাত্র সরু এক্সিট বা বের হওয়ার পথের দিকে দৌড় দিল, কিন্তু ভিড়ের চাপে আর পদদলিত হয়ে সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। সোফিয়া ওপরে দাঁড়িয়ে নিজের চোখের সামনে এই নরক যন্ত্রণা দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। শেষমেশ এই ঘটনায় 12 জন মানুষ মারা গেল, আর প্যারিসের হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেল। সবচেয়ে আফসোসের বিষয় হলো এই ঘটনাটা সহজেই এড়ানো যেত, কিন্তু মানুষ যখন প্রকৃতির শক্তিকে অবহেলা করে তখন এমনই হয়। পুলিশ পরে ওই সুড়ঙ্গ থেকে একটা মরা ছোট হাঙর উদ্ধার করে। সোফিয়া সেই মরা হাঙরটাকে ল্যাবে নিয়ে যায় চেক করার জন্য, আর তখনই আসল সত্যটা সামনে আসে। সোফিয়া পেট কেটে দেখে এই ছোট হাঙরটার পেটের ভেতরে আরও অনেকগুলো ছোট ছোট হাঙরের বাচ্চার জন্ম হচ্ছে। মানে হলো এই হাঙরগুলো মিউট্যান্ট বা বিশেষ ক্ষমতার অধিকারী। এরা মিষ্টি পানিতে তো বাঁচতেই পারে, তার উপর এদের বংশবিস্তার করার জন্য কোনো পুরুষ হাঙরের দরকার হয় না। এরা একা একাই হাজার হাজার বাচ্চা দিতে পারে। সোফিয়া বুঝতে পারল ওই সুড়ঙ্গটা আসলে এদের আতুরঘর বা নেস্ট। প্যারিসের মাটির নিচে এরা লক্ষ লক্ষ বাচ্চার জন্ম দিচ্ছে। যদি এখনই এদের থামানো না যায় তবে কয়েকদিনের মধ্যে পুরো প্যারিস শহর হাঙরে গিজগিজ করবে। সোফিয়া আর পুলিশ চিফ দৌড়ে আবার মেয়রের কাছে গেল। তারা মেয়রকে বুঝিয়ে বলল যে প্লিজ আগামীকালের ট্রায়াথলন প্রতিযোগিতা বন্ধ করুন, নিচে হাজার হাজার রাক্ষসে হাঙর অপেক্ষা করছে। কিন্তু মেয়র তো টাকার গরমে অন্ধ। সে সোফিয়াকে ধমক দিয়ে বলল, তোমরা সব অপদার্থ, আমার এত টাকার প্রজেক্ট আমি বন্ধ করতে পারবো না। সামান্য কয়েকটা মাছের ভয়ে আমি অলিম্পিক থামাবো না। মেয়র উল্টো টিভিতে গিয়ে ঘোষণা করে দিল যে শহরে কোনো হাঙর নেই, এগুলো সব গুজব, আপনারা নির্ভয়ে কালকের প্রতিযোগিতায় আসুন। সোফিয়া বুঝতে পারল যে এই লোকটা নিজের ইগো আর টাকার জন্য হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হাতে আর মাত্র একদিন সময়, কালকেই সেই বড় সাঁতার প্রতিযোগিতা। পুলিশ চিফ হাল ছেড়ে দিলেও সোফিয়া হাল ছাড়ল না। সে আদিল নামের এক সাহসী পুলিশ অফিসারকে রাজি করালো। তারা ঠিক করলো মেয়রের পারমিশন ছাড়াই তারা নিজেরাই গিয়ে ওই হাঙরের বাসা ধ্বংস করবে। তাদের প্ল্যানটা ছিল খুব সিম্পল কিন্তু ভয়ানক ঝুঁকিপূর্ণ। একটা টিম পানির নিচ দিয়ে সুড়ঙ্গের গভীরে যাবে এবং সেখানে শক্তিশালী মাইন বা বোমা সেট করবে, আর দ্বিতীয় টিমটা নদীতে অপেক্ষা করবে তাদের উদ্ধার করার জন্য। পরের দিন সকাল, একদিকে প্যারিসের রাস্তায় উৎসবের আমেজ, হাজার হাজার মানুষ আর সাংবাদিক জড়ো হচ্ছে সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য, আর অন্যদিকে সোফিয়া আর তার টিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পানির নিচে নামলো। তারা খুব সাবধানে 30 মিটার গভীরে নেমে সেই সুড়ঙ্গের মুখে পৌঁছালো। বোমাগুলো ঠিকঠাক মতো সেট করা হলো, কিন্তু যখনই তারা হাঙর ডাকার জন্য শব্দ তরঙ্গ চালু করলো এবং দেখার জন্য ফ্লেয়ার বা আলো জ্বালালো, তখন তারা যা দেখলো তাতে তাদের আত্মা কেঁপে উঠল। সেখানে একটা বা দুটা হাঙর না, সেখানে গিজ গিজ করছে শত শত হাঙর। মাত্র একদিনেই এরা এত বেশি বাচ্চা দিয়েছে যে পুরো সুড়ঙ্গটা হাঙরে ভরে গেছে। বিপদ বুঝতে পেরে তারা তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করলো, কিন্তু হাঙরের দল তাদের ঘিরে ফেলল। চোখের পলকে 2 জন পুলিশ অফিসারকে হাঙরগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। বোমার রিমোটটা নিচে পড়ে গেল। তখন এক সাহসী পুলিশ অফিসার নিজের জীবনের মায়া ত্যাগ করে আবার ফিরে গেল রিমোটটা চালু করার জন্য। সে রিমোট অন করলো এবং সাথে সাথেই হাঙরগুলো তাকে খেয়ে ফেলল। সোফিয়া আর আদিল কোনো মতে যান নিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলো, আর ঠিক তখনই বুম, মাটির নিচে বিশাল বিস্ফোরণ হলো। ঠিক সেই সময়ে নদীর ওপরে মেয়র হাসি মুখে প্রতিযোগিতার উদ্বোধন করলেন। তার ইশারায় শত শত সাঁতারু বা অ্যাথলিট একসাথে পানিতে ঝাঁপ দিল। তারা আনন্দে সাঁতার কাটছে, কিন্তু তারা জানে না যে তাদের নিচেই যমদূত অপেক্ষা করছে। ওদিকে সোফিয়া আর আদিল নদীর ওপরে ভেসে উঠল। তারা ভাবল সব শেষ, হাঙরগুলো হয়তো মারা গেছে। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য সোফিয়া আবার ডুব দিয়ে দেখল যে সুড়ঙ্গের মুখটা ঠিক মতো বন্ধ হয়েছে কিনা। গিয়ে দেখল পাথরের স্তূপ জমেছে কি, কিন্তু সেটা যথেষ্ট না। হঠাৎ সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে সেই বিশাল দানবীয় মা হাঙরটা বেরিয়ে আসলো। বোমাতেও এটার কিছু হয়নি। সোফিয়া ভয়ে ওপরে উঠে আসলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সোফিয়া আর আদিল একটা ছোট ভেলার ওপর আশ্রয় নিল। অবাক করা ব্যাপার হলো হাঙরটা তাদের আক্রমণ করল না। সে সোজা চলে গেল যেখানে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে সেই দিকে, কারণ সেখানে হাজার হাজার মানুষ পানিতে দাপাদাপি করছে। হাঙরের জন্য এর চেয়ে বড় বুফে আর কি হতে পারে। কিছুক্ষণের মধ্যে হাসি খুশি পরিবেশটা নরকে পরিণত হলো। একজন সাঁতারু হঠাৎ চিৎকার করে পানিতে তলিয়ে গেল, তারপর আরেকজন। মুহূর্তের মধ্যে নদীর পানির রক্তে লাল হয়ে গেল। মানুষ বাঁচার জন্য চিৎকার করছে, একে অপরের ঘাড়ের ওপর দিয়ে ওঠার চেষ্টা করছে। মেয়র এই দৃশ্য দেখে ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলার অবস্থা। আর্মিরা এসে মেশিন গান দিয়ে পানিতে গুলি করা শুরু করলো, কিন্তু ওই দানব হাঙরের গায়ে সাধারণ গুলি কোনো কাজই করছিল না। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। মনে আছে গল্পের
ভিডিওর শুরুতে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাগুলোর কথা বলেছিলাম যা নদীর নিচে পড়েছিল, এই বুদ্ধিমান হাঙরটা আর্মিদের গুলির হাত থেকে বাঁচতে গিয়ে ওই পুরনো বোমাগুলোর ওপর গিয়ে আঘাত করলো, আর সাথে সাথে চেইন রিঅ্যাকশনের মতো একটার পর একটা বোমা ফাটতে শুরু করলো। বিকট শব্দে পুরো নদী যেন আকাশ ছুঁতে চাইল। বিশাল এক সুনামির মতো ঢেউ উঠল। সেই ঢেউয়ের ধাক্কায় প্যারিসের সব ব্রিজ ভেঙে পড়ল। মেয়র, যে কিনা টাকার গরমে মানুষকে মানুষ মনে করত না, সেও অসহায়ভাবে সেই পানির তোড়ে ভেসে গেল। প্যারিসের শান শকত সব পানির নিচে তলিয়ে গেল। সোফিয়া আর আদিল কোনো মতে একটা ছাদের ওপর আশ্রয় নিয়ে বেঁচে গেল। তারা যখন জ্ঞান ফিরে পেল তখন চারপাশটা একদম শান্ত। আদিল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, সব কি শেষ? সোফিয়া কোনো উত্তর না দিয়ে শুধু আঙুল দিয়ে দেখালো। পুরো প্যারিস শহর এখন পানির নিচে। আইফেল টাওয়ারের গোড়াও ডুবে গেছে, আর সেই ঘোলা পানির ওপর দিয়ে ভেসে উঠছে হাজার হাজার হাঙরের পিঠ বা ফিন। শুধু ওই একটা মা হাঙর গা, তার হাজার হাজার বাচ্চাও এখন পুরো শহরে ছড়িয়ে পড়েছে। মানুষের রাজত্ব শেষ, এখন শুরু হলো হাঙরের রাজত্ব। মুভিটা দেখে একটা কথাই মনে হলো, প্রকৃতির সাথে পাঙ্গা নিতে নেই বস। মানুষ যখনই ভাবে সে প্রকৃতির চেয়ে বেশি শক্তিশালী, তখনই প্রকৃতি এমন একটা থাপ্পড় মারে যে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। মেয়রের ওই লোভ আর অহংকারই শেষে পুরো শহরটাকে ডুবিয়ে দিল। আর হ্যাঁ, এত কষ্ট করে গল্পটা আপনাদের জন্য সহজ করে বললাম, একটা লাইক তো দেওয়াই যায়, তাই না? যারা এখনো সাবস্ক্রাইব করেননি, জলদি করে ফেলুন, কারণ পরের ভিডিওতে এর চেয়েও ভয়ঙ্কর কোনো গল্পের ঝুলি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর হ্যাঁ, পানির নিচে কি আছে সেটা না জেনে ভুলেও নামবেন না। টাটা।